আজ ক্লাস 12-এর মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে গল্পটি আলোচনা করব। গল্পটি আলোচনার পূর্বেই অতি অল্প হলেও আমরা একটু গল্পকার তথা লেখক মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানব। গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় তিনি 1908 সালে 19শে মে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়। তিনি যখন জন্মগ্রহণ করেন তখন তার রংটা কালো ছিল এবং একই সাথে গঠনটা ভালো ছিল। দেখতে তিনি ভালো ছিলেন, কিন্তু রংটা কালো ছিল। তাই ওই আতুর ঘরেই তার নাম দেওয়া হয়েছিল কালো মানিক। এখান থেকে তার নামটা মানিক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার বাবা হরিহর বন্দ্যোপাধ্যায় যখন তাকে স্কুলে ভর্তি করেন তখন তার পোশাকি নাম দেন প্রবোধচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তার পোশাকি নাম হয় প্রবোধচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি 1926 সালে মেদিনীপুর জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা পাস করেন এবং সেই প্রবেশিকা পরীক্ষার সময় গণিতে অর্থাৎ অঙ্কে তিনি কৃতিত্বের সঙ্গে অর্থাৎ অঙ্কে তিনি খুব ভালো রেজাল্ট করেছিলেন। এমনিতে তিনি প্রথম শ্রেণীতে পাস করেছিলেন, কিন্তু অঙ্কে খুব ভালো রেজাল্ট তিনি করেছিলেন। পরবর্তীতে তিনি বাঁকুড়া ওয়েসলিয়ান মিশন কলেজ থেকে আইএসসি পাস করেন, অর্থাৎ বর্তমানে যেটা এইচএস আমাদের সায়েন্স আর্টস কমার্স এইচএস হয়, তখনকার দিনে সেটা আইএসসি আইকম বলা হতো। বর্তমানে বিহারেও কয়েক বছর আগেও বিহারে ওই আইএসসি প্রচলিত আছে 10+2। তো তিনি আইএসসি পরীক্ষা পাস করেন 1928 সালে, অর্থাৎ তিনি সায়েন্সের মানুষ, আগাগোড়াই তিনি সায়েন্সের মানুষ আর কি। মাধ্যমিকের পরে তিনি আইএসসি পড়লেন, অর্থাৎ সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক করলেন। বর্তমানে উচ্চ মাধ্যমিক যেটাকে আমরা বলছি, ইকুইভ্যালেন্ট আর কি, তখন একটু সিস্টেমটা আলাদা ছিল। তারপরে পরেই 1928 সালে আইএসসি পাস করার পরে তিনি গণিতে অনার্স নিয়ে, অর্থাৎ অঙ্কে অনার্স নিয়ে, আমরা যেটা প্রচলিতভাবে অঙ্ক বলি, অঙ্কে বা গণিতে অনার্স নিয়ে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। বর্তমানে যেটা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, সেই প্রেসিডেন্সি কলেজে তিনি ভর্তি হন। আর এখানে এসেই ফার্স্ট ইয়ারেই 1928 সালেই বন্ধুদের সঙ্গে তার একটা কম্পিটিশন হয়। বন্ধুদের সঙ্গে কম্পিটিশনের বশবর্তী হয়ে তিনি একটা ছোট গল্প 1928 সালে তিনি লিখে ফেলেন। তার যে প্রথম ছোট গল্প, সেই ছোট গল্পটার নাম হচ্ছে অতসী মামি। এই অতসী মামি, যেটা 1335 বঙ্গাব্দে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়, এই অতসী মামি লেখার পরে তার কিন্তু লেখক জীবনের শুরু। এই অতসী মামিতে কিন্তু তিনি তার নাম ব্যবহার করেছিলেন মানিক। ফলে আমরা বাংলা সাহিত্যে তাকে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় হিসেবেই জানি। তাহলে তার নাম মানিক বন্দ্যোপাধ্যায়, যেহেতু তার আতুর ঘরেই কালো মানিক তার নাম রাখা হয়েছিল, তিনি সেটা মানিক বন্দ্যোপাধ্যায় নামেই তিনি তার নামটাকে চালিয়ে গেলেন। যদিও তার স্কুলে কলেজে তার পোশাকি নাম, তার বাবা স্কুলে ভর্তি করার সময় যে নাম রেখেছিলাম, সেই নামটা হচ্ছে প্রবোধচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো এই হচ্ছে তার সংক্ষিপ্ত পড়াশোনার জীবন।
এই সাহিত্য চর্চার দিকে তিনি, এই অতসীম আমি লেখার পরে তিনি সাহিত্য চর্চার দিকে মন দিলেন, তিনি সাহিত্য চর্চাই করতে লাগলেন। এমনকি তিনি আর পড়াশোনা কমপ্লিট করলেন না, এই সাহিত্য জীবনকে তিনি বেছে নিলেন। পরবর্তীতে তিনি অনেক উপন্যাস লিখেছেন, অনেক ছোট গল্প লিখেছেন। তার কয়েকটি উপন্যাসের মধ্যে, মানে অনেকগুলো উপন্যাসের মধ্যে তার বিখ্যাত উপন্যাস হচ্ছে পদ্মা নদীর মাঝি। এছাড়া তিনি অনেক ছোট গল্প লিখেছেন। আমরা যে আজকে, আমি লেখকের জীবনের দিকে বেশি যাচ্ছি না, তো মানিক বন্দ্যোপাধ্যায় এমন একজন বিশিষ্ট লেখক এবং বাস্তববাদী লেখক। তিনি সবসময় বাস্তবকে কেন্দ্র করে লিখতেন, অর্থাৎ তিনি বিজ্ঞানের মানুষ, বাস্তব চেতা মানুষ। তিনি নিজের পরিচয় দিতে গিয়ে বিভিন্ন প্রবন্ধে তিনি বলেছেন যে আমি বাস্তবটাকে নিজের মতো করে দেখি, এবং আমার যে বাস্তব দেখার যে চিন্তা ভাবনা, সেটাকে মানুষের সঙ্গে শেয়ার করার জন্য আমি লিখি। কেন লিখি, একটা তার প্রবন্ধ, সেখানে তিনি এই কথাটা বলেছেন। অর্থাৎ তিনি হচ্ছেন বাস্তবমুখী মানুষ, একেবারে বাস্তব জিনিসটাকেই তার লেখার মধ্যে তুলে ধরেন। পরবর্তীতে আমরা দেখেছি তিনি মার্কসীয় ভাবনায়, ফ্রয়েডীয় ভাবনায় তিনি মানে অনুপ্রাণিত হয়েছেন। মার্কসের চিন্তাভাবনায় তিনি অনুপ্রাণিত হয়েছেন, সমাজবাদে তিনি অনুপ্রাণিত হয়েছেন। তাই সাধারণ মানুষের দুঃখ দুর্দশা তাকে পীড়া দিত। তিনি 1956 সালের 3রা ডিসেম্বর প্রয়াত হন। অর্থাৎ তার জীবন খুব স্বল্প জীবন, মাত্র 48 বছর তিনি বেঁচেছেন। তার মধ্যে 28 বছর তিনি সাহিত্য চর্চা করেছেন বা লেখালেখি করেছেন। আমি তার একে একে তার যদি আলোচনা করি অনেক কথা বেরিয়ে আসবে, তো আমি ওই দিকে আর যাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমরা মূল জায়গায় যেতে পারবো না। এবারে আসে আমরা উৎস সম্পর্কে, অর্থাৎ কে বাঁচায় কে বাঁচে, এই ছোট গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প থেকে এটা নেওয়া হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই শ্রেষ্ঠ গল্পটি সম্পাদনা করেছিলেন, অর্থাৎ যার সম্পাদনায় এই শ্রেষ্ঠ গল্পটি, বিভিন্ন তার ভালো ভালো গল্প যে সংকলনে স্থান পেয়েছিল, তার নামই হচ্ছে শ্রেষ্ঠ গল্প। আর এই শ্রেষ্ঠ গল্পটি সম্পাদনা করেছিলেন যুগান্তর চক্রবর্তী। অর্থাৎ যুগান্তর চক্রবর্তী সম্পাদিত মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প, এই গল্পগ্রন্থ থেকেই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কে বাঁচায় কে বাঁচে গল্পটি তোমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত করেছেন। তখনকার দিনে তার এই শ্রেষ্ঠ গল্পটি প্রকাশিত হয়েছিল বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড বলে যে সংস্থা, প্রকাশনী সংস্থা, সেখান থেকে। এটার প্রথম প্রকাশ হচ্ছে 1950 সাল, ইংরেজি 1950 সাল, বাংলা 1357 সাল। এ হচ্ছে উৎস, আশা করছি মনে থাকবে। এবারে আসছি আমরা গল্পের প্রেক্ষাপটে, তারপরে আমি গল্পটা আলোচনা করব। গল্পের একেবারে মূল জিনিসটা আমি আলোচনা করব, পুরো একদিক থেকে গল্প বলবো না, মূল জিনিসটা আলোচনা করব। তারপরে যদি প্রয়োজন মনে হয় তোমাদের গল্প পড়ে যে না লাইন বাই লাইন স্যার আলোচনা দরকার আছে, তাহলে আমি লাইন বাই লাইন আবার আলোচনা করে একটা ভিডিও তৈরি করবো আর কি। এবার চলে আসি আমরা গল্পের প্রেক্ষাপটে। বর্তমান লকডাউন যে পরিস্থিতি, এই লকডাউনের যে প্রেক্ষাপট, অনেকটা তোমরা এই গল্পের প্রেক্ষাপটটা কিন্তু এই লকডাউনের বাস্তব যে তোমাদের অভিজ্ঞতা হয়েছে এখান থেকে অনেকটা উপলব্ধি করতে পারবে। দেখো, এই যে কে বাঁচায় কে বাঁচে গল্পের যে শিরোনাম, এটা হচ্ছে ব্যঞ্জনামূলক শিরোনাম। আমি নামকরণটা এখন আলোচনা করছি না, জাস্ট বলে রাখলাম ব্যঞ্জনামূলক শিরোনাম।
এর যে গল্পের প্রেক্ষাপট, এটা মানিক বন্দ্যোপাধ্যায়, তিনি যেহেতু আমি আগেই বলেছি তিনি হচ্ছেন বাস্তববাদী মানুষ, একেবারে বাস্তবের সমস্যাটাকে তিনি তার এই গল্পে তুলে ধরেছেন। কি সে বাস্তবের সমস্যা? সেটা হচ্ছে কি যে আমরা যদি ইতিহাস ঘাঁটি আমাদের ভারতবর্ষের তথা আমাদের বাংলার তথা আগেকার দিনে পরাধীন ভারতবর্ষের আমাদের যে বঙ্গদেশ আমরা যেটা বলতাম, আমাদের বাংলাদেশ বা বঙ্গদেশের বা বাংলার অবিভক্ত বাংলার যদি আমরা ইতিহাস ঘাঁটি তাহলে আমরা দেখতে পাবো এই ভারতবর্ষ তথা এই বাংলা বহুবার দুর্ভিক্ষের কবলে পড়েছে। দুর্ভিক্ষ, মহামারী, এই যে আমাদের বর্তমান যে আমাদের করোনাকেও আমরা মহামারী বলছি, কিন্তু এই মহামারী বা দুর্ভিক্ষ বহুবার দুর্ভিক্ষের কবলে আমাদের ভারতবর্ষ পড়েছে। ঠিক এই রকমই বাংলা 1350 সালে, ইংরেজি 1943 সালে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যেটাকে বলা হয় 50-এর মনন্তর। অর্থাৎ 1350 সাল, তার জন্য 50-এর মনন্তর বলা হয়। এরকম 76-এর মনন্তর হয়েছে, এরকম অনেক মনন্তর আছে আমাদের, মানে হয়েছে। আমরা বিগত দিনে আমরা বা আমাদের পূর্বপুরুষরা এভাবে লড়াই করে জীবনযাপন করেছেন। তো আমি আর অন্যদিকে কথা বাড়াচ্ছি না, আমি একেবারে প্রেক্ষাপটে যাচ্ছি। আমাদের 1350 সালে 50-এর যে মনন্তর হয়েছিল, সেই মনন্তরের প্রেক্ষাপটেই কিন্তু এই আজকের আমাদের আলোচ্য গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন। সেই 50-এর মনন্তর একদিকে আমাদের ভারতবর্ষে তথা বাংলায় একদিকে 50-এর মনন্তর দেখা দিয়েছে, অর্থাৎ দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ খেতে পাচ্ছে না, ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ, মানুষ ভিক্ষে পর্যন্ত পাচ্ছে না। এই দুর্ভিক্ষের কারণ হিসাবে বিভিন্ন ইতিহাসে পাওয়া যায় যে অনেক ক্ষেত্রে এই দুর্ভিক্ষটা ছিল তৎকালীন যে ইংরেজ সরকার, বলা যেতে পারে তাদের একটা পরিকল্পিত দুর্ভিক্ষ এটা। এবং ইংরেজ সরকার আশ্রিত স্বার্থপর, স্বার্থান্বেষী যে ভারতীয় কালোবাজারি করার মতো যে স্বার্থপর মানুষ ভারতীয়রাও ছিল, তাদের অনেকটা তাদের দ্বারা সৃষ্ট কৃত্রিম কি বলবো যে মনন্তর এটা ছিল। ইতিহাস তোমরা একটু ঘাটলে বুঝতে পারবে যে কৃত্রিম অনেকটা ছিল। কারণ সাধারণত আমাদের অন্যান্য যে মনন্তরগুলো হয়েছে, সেই মনন্তরগুলো অনেক ক্ষেত্রে তোমার হয়েছে, কি বলবো যে প্রাকৃতিক দুর্যোগের জন্য হয়েছে। যেমন আমাদের ধরো এখন করোনা চলছে, এটা তো প্রাকৃতিক ব্যাপার, কারো কোনো কিছু করার নেই। সরকার যতটা পারছে আমাদের নিজেদের সরকার, যেহেতু গণতান্ত্রিক দেশের সরকার, যতটা পারছে কেন্দ্র সরকার, রাজ্য সরকার আমাদেরকে সাহায্য করছে। কিন্তু তখনকার দিনে বিদেশি সরকার, ইংরেজ সরকার, তো কেউ কেউ আবার বলেন যে 1943 সালে এটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ঠিক, তো 1941-42 সালের দিক থেকে খরা, কিছুটা বৃষ্টিপাত কম হচ্ছিল, তো প্রাকৃতিক কিছু কারণও সেখানে ছিল। কিন্তু প্রাকৃতিক কারণের সাথে সাথে কিন্তু আরো ইংরেজ সরকারের কিছু তোমার কি বলবো যে পরিকল্পিত বা কৃত্রিমও কিছু কারণ ছিল। প্রাকৃতিক কারণ ছাড়াও, স্বাভাবিক প্রাকৃতিক কারণ ছাড়াও কৃত্রিম কিছু কারণ ছিল, যার ফলে এই দুর্ভিক্ষটা দেখা দিয়েছিল। কৃত্রিম কেমন? ধরো মানুষ যখন খাওয়ার পাচ্ছে না, বাজারে কিনে পাচ্ছে না, মানে কি শর্ট আছে, তো শর্টটা কয়েকটা কারণে হতে পারে। শর্ট হচ্ছে প্রথমত উৎপাদন যদি কম হয় তাহলে শর্ট হবে, অর্থাৎ উৎপাদনই হলো না, ঝড়ে নষ্ট হয়ে গেল, বন্যায় নষ্ট হয়ে গেল, বা অতিবৃষ্টি হয়ে বন্যা হয়ে গেল, বা অনাবৃষ্টি হলো, বৃষ্টি হচ্ছে না, ফলে প্রচন্ড গরম হলো, অনুকূল আবহাওয়া পেল না, মাঠে ধান মরে গেল। কারণ আমাদের বাঙালিদের প্রধান খাদ্য তো চাল বা ভাত, সেক্ষেত্রে
এই বিভিন্ন কারণে ধান হলো না বলে যতটা আমাদের চাহিদা, সে চাহিদার তুলনায় দেখা গেল যে তোমার কি বলবো যে উৎপাদন কম হচ্ছে, সেখানে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, মানুষ খেতে পাচ্ছে না। এটা একটা কারণ। এটা কিছুটা হয়েছিল, কিন্তু ঐতিহাসিকরা বলছেন এটাই মূল কারণ নয় সেই দুর্ভিক্ষের। আর কি কারণ হতে পারে? আর কারণ এটা হতে পারে যে ধরো আমি ব্যবসায়ী, আমি হাজার হাজার কুইন্টাল চাল তুলে আমার গোডাউনে বন্ধ করে দিলাম, বাজারে শর্ট, আমার গোডাউনে আছে, আমি বিক্রি করছি না, বাজারে প্রচন্ড শর্ট করে দিলাম, তখন 30 টাকার চাল আমি 50 টাকা রেট করে বিক্রি করছি, সবাই কিনতেও পারছেন ওই সময়, বা প্রয়োজনের তুলনায় যতটা দরকার ততটা মজুদদাররা বের করছে না। এটা একটা কারণ ছিল। অর্থাৎ মজুদদার যারা ভারতেও, আমাদের ভারতেরও কিছু স্বার্থান্বেষী মানুষ, শুধু ইংরেজ সরকার না, ভারতের স্বার্থান্বেষী যারা মজুদদার, সেই মজুদদাররা কি করেছিল, চালগুলোকে নিজেদের গোডাউনে বন্দি করে রেখেছিল, আড়তে গোডাউনে বন্ধ করে তারা নিজেদের মুনাফা কামানোর জন্য বন্ধ করে রাখলো, এবং সেটা তারা কালোবাজারি করতো, ব্ল্যাক মার্কেট। কালোবাজারি কি, যে ধরো স্বাভাবিক যে বাজার, সেই স্বাভাবিক বাজার মূল্য থেকে বেশি মূল্যে বিক্রি করতো, কালোবাজারি তারা করতো, ব্ল্যাক মার্কেট তারা তৈরি করলো। এই কালোবাজারি, মজুদদারি, এটাও ছিল একটা কারণ। তাহলে এটা কৃত্রিম কারণ। এছাড়া তখন 1942-43 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু ইংরেজ সরকার, ইংরেজ পরিচালিত যে সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনী ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং ভারতবর্ষের বাইরেও যে জায়গাগুলোতে ছিল, এই বিভিন্ন জায়গায় কিন্তু তারা যে সৈন্যবাহিনীর জন্য যে খাবার সরবরাহ করতো, সেটা অন্য কোনো জায়গা থেকে নয়, ভারতবর্ষের অন্য কোনো জায়গা থেকে নয়, তারা এই বাংলা থেকে সবকিছু কিন্তু পাঠিয়েছিল। ফলে হলো কি, আরো খাবার শর্ট হয়ে গেল। এই বিভিন্ন কারণে 50-এর মনন্তর কিন্তু এসছিল। আর এই 50-এর মনন্তর যখন এলো, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো সমাজের খেটে খাওয়া সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামীণ সমাজের মানুষ। কারণ আজও 21 শতকে এসে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখব যে আজও গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ, ব্যবসা বাণিজ্যের সঙ্গে কম যুক্ত মানুষ। তারা কি করলো? তারা কিন্তু এই খাবার অভাবে খেতে পাচ্ছে না বলে গ্রামের হাজার হাজার মানুষ, কাতারে কাতারে মানুষ, তারা করলো কি, শহরের দিকে গেল। শহরের দিকে, কলকাতার দিকে গেল, শুধু তারা এই আশায় যে যদি আমরা একটু খাবার পাই। এমনকি শহরের মানুষরা, শহরের বড়লোক মানুষ, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে শহরে বড়লোক মানুষ দেখা যায় আজও, শহরের বড়লোক মানুষরা যখন তাদেরকে খাবার দিতে পারলো না বা দিল না, যেটাই হোক, দিতে পারলো না, তখন তারা শুধু একটু ফ্যানের জন্য চেষ্টা করেছে, যেটাকে এই গল্পের মধ্যে তোমরা গ্রুয়েল নামে পাবে। ভাতের ফ্যানটাও দাও। এক্ষেত্রে আমরা ফ্যান কবিতাও দেখেছি অন্য কবিরা আমাদের। তো এইরকম মনন্তর নিয়ে বাংলা সাহিত্যে অনেক কিছু আছে। তো এই যে 50-এর মনন্তর, এই মনন্তরে, এই যে 50-এর যে মনন্তর, এই মনন্তরের প্রেক্ষাপটকেই কিন্তু লেখক মানিক বন্দ্যোপাধ্যায় তার বাস্তব চিত্র কিন্তু এখানে এঁকেছেন। এই হচ্ছে মনন্তর কারণ। যখন মনন্তরে মানুষ খেতে পাচ্ছে না, গ্রামের মানুষ, তখন তারা কিন্তু শহরের দিকে ছুটে গেছে। একটুকু মনে রাখো। এবার এটার কিন্তু তোমরা, আমি যখন মূল গল্পটা বলবো, এর কিন্তু সম্পর্ক সেখানে খুঁজে পাবে। চলো এবার আমি একটু গল্পের দিকে যাই, গল্পটা আলোচনা করি। গল্পের মূল যে কাহিনী, সে কাহিনীটা আমি একটু আলোচনা করি। কে বাঁচায় কে বাঁচে, এই গল্পটার মধ্যে তোমরা 3টে চরিত্র পাবে। এক হচ্ছে মৃত্যুঞ্জয়, দুই হচ্ছে তোমার মৃত্যুঞ্জয়ের স্ত্রী টুনুর মা,
তিন তিন হচ্ছে নিখিল। নিখিল হচ্ছে মৃত্যুঞ্জয়ের সহকর্মী। গল্পটা ঠিক এরকম যে এই দুর্ভিক্ষ পীড়িত মানুষ, তোমরা পুরোনো দিনে যদি ছবি দেখো যে দুর্ভিক্ষ পীড়িত মানুষ একেবারে কঙ্কালসার মানুষ পড়ে থাকতো, দেখে বোঝা যেত না যে মৃত না জীবিত মানুষ, শুধু হাড়ের উপর মনে হচ্ছে চামড়া আছে। দেখি পারলে আমি ভিডিও একটা ছবিগুলো দেবো। তো যাই হোক, দুর্ভিক্ষ পীড়িত মানুষ যখন তারা গ্রাম থেকে কলকাতা শহরে এসছে শুধু খাওয়ার জন্য, ভাত না পেলে ভাতের ফ্যান হোক যা হোক, শুধু একটু সামান্য কিছু খেয়ে বাঁচবে বলে দুর্ভিক্ষ পীড়িত মানুষ এসছে, এবং না খেয়ে অনাহারে মানুষ কিন্তু মারা যাচ্ছে। এই খবরগুলো মৃত্যুঞ্জয় কিন্তু শুনেছে। এই খবরগুলো মৃত্যুঞ্জয় খবরের কাগজে পড়েছে, মানুষের কাছে শুনেছে, কিন্তু মৃত্যুঞ্জয় নিজে কিন্তু কোনোদিন চোখে দেখেনি যে অনাহারে মৃত মানুষ, সে কিন্তু চোখে দেখেনি। কেন চোখে দেখেনি? যে কলকাতা শহর থেকে যে মূল শহর, যে শহরগুলোতে অনেকগুলো ফুটপাত থাকে, যে ফুটপাতগুলোতে ওই অনাহার ক্লিষ্ট মানুষরা শুয়ে থাকে বা মরে পড়ে থাকে বা খাওয়ার জন্য বসে থাকে, তো সেই ফুটপাত প্রবণ যে মূল শহর, সেই শহর থেকে একটু নিরিবিলি জায়গাতে মৃত্যুঞ্জয়ের বাড়ি। যেহেতু একটু নিরিবিলি জায়গা, সেক্ষেত্রে ওইদিকে ফুটপাতও বেশি নেই, ফলে ওইদিকে মানুষ যায়ও কম। আর মৃত্যুঞ্জয় একজন অফিসের কর্মচারী, তিনি অফিসে চাকরি করেন। ফুটপাত থেকে বেরিয়ে, তার বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটেই তিনি কিন্তু অফিস যাওয়ার ট্রাম পেয়ে যান। ট্রামে চেপে তিনি অফিস চলে যান, আর গিয়ে একদম অফিসের গেটের কাছে তিনি ট্রাম থেকে যেহেতু নামেন, ফলে হয় কি তাকে ফুটপাতে বেশি হাঁটতে হয় না। আর তার যে বাড়ির বাজার টাজার, সেটা তার ছোট ভাই আর তার চাকর, বাড়ির চাকর এবং ছোট ভাই দুজন মিলে যেহেতু বাজার ঘাট করে নেয়, প্রয়োজনীয় সবজি বাজার থেকে শুরু করে সবকিছু কেনাকাটা যেহেতু করে নেয়, ফলে মৃত্যুঞ্জয়ের কিন্তু আর ফুটপাতে হাঁটার মতো কোনো সুযোগ হয়নি। কিন্তু গল্পটা যখন শুরু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুঞ্জয় একদিন অফিস যাওয়ার পথে একটা ফুটপাতে অনাহার ক্লিষ্ট মানুষ, মৃত মানুষ দেখলো, অর্থাৎ অনাহারে মৃত্যু দেখলো। অনাহারে মানুষ মরেছে, এইরকম মৃত্যু সে প্রথম দেখলো। এর আগে কিন্তু শুনেছে। দেখো, শোনা আর দেখার মধ্যে কি তফাৎ। এতদিন শুনেছে, কিন্তু তার মনে হয়তো দুঃখে আসছে, কিন্তু সে অত বেশি দুঃখে জর্জরিত হয়ে যায়নি, সে অতি বেশি দুঃখে ভেঙে পড়েনি যতটা সে দেখার পরে ভেঙে পড়ছে। সে অফিস যাওয়ার পথে কিন্তু রাস্তাতে ফুটপাতের মধ্যে সে দেখতে পেল একটা অনাহার ক্লিষ্ট মানুষ, একটা না খেয়ে দুর্ভিক্ষ পীড়িত মানুষ অনাহারে মারা গেছে। এটা দেখে তার কিন্তু মন খুব খারাপ হলো। এবার মন খারাপ হলো, সে এমন মানুষ যে তার যদি মন খারাপ হয় তাহলে সেটার প্রভাব তার শরীরে পড়ে। শুধু তার নয়, সহানুভূতিশীল মানুষ মাত্রই সেটা হয়। তো তিনি খুব সহানুভূতিশীল মানুষ, তার কিন্তু শরীরে প্রভাব পড়েছে, ভিতরটা তার কেমন হয়ে উঠেছে। সে অফিসে গেল, অফিসে গিয়ে তার যে কুঠুরি বলা হয়, যে তার যে চেম্বার, তার যে অফিসের দপ্তর যে জায়গাটা, সে বসলো। বসে তার মন খারাপ হয়ে এলো, ভিতরটা কেমন মুচড়ে উঠলো তার সেই দুঃখে। সে কি করলো, তাড়াতাড়ি করে বাথরুমে গেল। অফিসের যে বাথরুম, কলঘর এখানে লেখা আছে গল্পের মধ্যে, সে বাথরুমে সে গেল। গিয়ে বাড়ি থেকে সে যা যা খেয়ে গেছিল, মাছ ডাল ভাজা থেকে শুরু করে যা যা সে খেয়ে গেছিল, সবকিছু সে বমি করে বের করে দিল। এগুলো কিন্তু তার শরীর খারাপ হচ্ছে ওই চিন্তা থেকে। অর্থাৎ সে সহানুভূতিশীল মানুষ, সে কিন্তু সেটা দেখতে পেল না, মানে দেখতে পারলো না। খুব তার বড় দুঃখ হলো। সে এসে আবার ধপ করে নিজের চেয়ারে বসে পড়লো। চেয়ারে বসে কাঁচের গ্লাসে সে একটা কাঁচের গ্লাসে সে জল খেতে লাগলো। জল খেয়েই, জল নামিয়ে যেই রেখে সে ওয়ালের দিকে তাকাচ্ছে, উপরের দিকে তাকাচ্ছে, ওয়ালের দিকে তাকাচ্ছে। এই সময়েই
তার আরেকজন, তার সমপদস্থ, তার সহকর্মী নিখিল, যে নিখিলের নাম আমি বললাম, নিখিল ঢুকলো। নিখিল আর ও কিন্তু একই পদে চাকরি, মানে সমান পদে চাকরি করে। শুধু মৃত্যুঞ্জয় নিখিলের থেকে 50 টাকা বেতন বেশি পায়, কারণ যে মৃত্যুঞ্জয়কে একটা এক্সট্রা দায়িত্ব পালন করতে হয়, একটা এক্সট্রা চার্জ সামলাতে হয় বলে তাকে 50 টাকা বেতন বেশি দেওয়া হয়। তো নিখিল দেখলো ও উপর দিকে তাকাচ্ছে। নিখিল দেখে তার মনের ভাবনাটা বুঝার চেষ্টা করছে। নিখিল তাকে জিজ্ঞেস করলো কি হলো। তখন সে নিখিলকে বলছে আনমনে, মানে একেবারে নর্মালি নয়, মিনমিনিয়ে, অ্যাবনর্মাল মিনমিন বলছে, না খেয়ে সব মরে গেল। অর্থাৎ বলছে না খেয়ে সব মরে গেল, না খেয়ে মরে গেল। অর্থাৎ যে না খেয়ে মরা মানুষের যে বেদনা তার মনে এতটাই মানে গেথে গেছে যে তিনি বলছেন না খেয়ে সব মরে গেল। নিখিল তাকে অবজার্ভ করলো, দেখলো, লক্ষ্য করে নিজে বুঝতে পারলো এখানে গল্পের মধ্যে নিখিল মন্তব্য করছে যে মনে হচ্ছে যেন সার্সিতে একটা মৌমাছি, যেরকম বলতা মৌমাছিরা যেরকম সার্সিতে আটকে গেলে ছটপট করে বেরোনোর জন্য, ঠিক মনে হচ্ছে তেমন তার মনের অবস্থা। সেও এই যে দুঃখ দেখেছে, এই দুঃখ থেকে বেরোনোর চেষ্টা করছে। নিখিল তাকে দু একটা কথা জিজ্ঞেস করে নিখিল মনে হচ্ছে যে সে দু একটা কথা প্রশ্ন করলো, খুব সন্তর্পণে সে প্রশ্ন করলে সে বুঝতে পারলো যে অনাহারে মৃত্যু সে দেখেছে। আজকে প্রথম অনাহারে মৃত্যুঞ্জয় দেখেছে, তার জন্য তার এরকম অবস্থা। সে খুব সহানুভূতিশীল মানুষ, ওই জন্য তার মনের অবস্থাটা এত খারাপ হয়েছে। এবার তার সাথে সাথেই কিন্তু মৃত্যুঞ্জয় নিখিলকে বলতে লাগলো যে নিখিল, আমি থাকতে লোকটা মরে গেল। মানে তার গিল্টি ফিল হচ্ছে, তার মনের মধ্যে অপরাধ বোধ আসছে যে আমার মতো মানুষ থাকতে গিয়ে, অর্থাৎ সাম্য, তিনি ভাবছেন যে আমার মতো মানুষ থাকতে গিয়ে লোকটা মরে গেল, অর্থাৎ লোকটা না খেয়ে মরে গেল, অথচ আমি 4 বেলা পেট ভরে খাচ্ছি। মৃত্যুঞ্জয় নিখিলকে বলছে, গল্প করছে যে আমার থাকতে লোকটা মরে গেল, অথচ আমি 4 বেলা খাচ্ছি। লোকের অভাবে রীতিমতো, কি বলবো, লোকের অভাবে এটা পর্যন্ত হয় না, আমার ঠিকঠাক ত্রাণ কার্য হয় না। সে বলতে লাগলো মৃত্যুঞ্জয়কে, নিখিলকে। মৃত্যুঞ্জয়ের চোখ, মানে তার চোখ মুখের অবস্থা খুব একেবারে কি বলবো, নার্ভাস হয়ে আছে। আচ্ছা, এমনকি মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার দিতে লাগলো, শতধিক মরে লোকটা, মানে আমরা 4 বেলা খাচ্ছি, অন্যরা মরে যাচ্ছে। এই জায়গাতে কিন্তু নিখিল একটা কি বলবো মন্তব্য করেছে, যে এই জায়গাতে নিখিল বলতে চাইছে, আচ্ছা ওটা যে ভিক্ষা দেওয়াটা যদি, নিখিল, আমি লাইনটা বলছি, যে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। অর্থাৎ নিখিলেরও মনটা খারাপ হয়ে গেল এই মৃত্যুঞ্জয়ের অবস্থা দেখে। তাই মৃত্যুঞ্জয়কে নিখিল মৃত্যুঞ্জয়কে বুঝানোর জন্য এই কথাটা বলেছে, যে এই যে লাইনটা আমি পড়লাম, এর মানে হচ্ছে এই, যে নিখিল বলতে চাইছে যে আমরা মানুষকে ভিক্ষে দিই কিসের জন্য? পুণ্যের জন্য। কিন্তু নিখিল বলছে, তথা এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা, সমাজতান্ত্রিক কথা, তিনি বলতে চাইছেন নিখিলের মাধ্যমে যে আমরা মানুষকে ভিক্ষে দিই কেন? পুণ্যের জন্য। এটাকে তিনি বলছেন এটা অস্বাভাবিক। আমি আরেকবার পড়ছি, তাকে বলছে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পুণ্য হয়ে থাকে। এখানে তিনি ভিক্ষা দেওয়াকে পাপ বলছেন। কেন পাপ বলছেন? তিনি এই সেন্সে পাপ বলছেন যে মানুষের অধিকার দিতে হবে,
মানুষের রোজগার দিতে হবে, মানুষ যেন নিজে করে খেতে পারে এই ব্যবস্থা করে দিতে হবে। ভিক্ষে দিয়ে কাউকে বাঁচালে চলবে না, যে ভিক্ষে করে বাঁচবে এই অবস্থা থেকে রাখলে চলবে না। অথচ আমরা সমাজের মানুষ ভাবি কি ভিক্ষে দিলে পুণ্য। ওই জন্য এখানে বলা হচ্ছে যে ভিক্ষে দেওয়ার ওকে আরো ভিক্ষাবৃত্তি উৎসাহিত করা হলো, ওকে কাউন্সেলিং করা হলো না, ওর খাওয়ার ব্যবস্থা করা হলো না, থাকার ব্যবস্থা করা হলো না, মৌলিক যে চাহিদা সেই চাহিদার ব্যবস্থা সামাজিকভাবে বা সরকারিভাবে তার করা হলো না। অথচ আমরা দিনের পর দিন তাকে ভিক্ষা দিয়ে গেলাম আমরা পুণ্য কামাচ্ছি বলে। ওই জন্য এখানে তিনি বলছেন যে ভিক্ষে দেওয়াটা যদি অস্বাভাবিক, যে ভিক্ষে দেওয়ার যে পাপ, এখানে ভিক্ষে দেওয়াকে তিনি পাপ মনে করছেন, ভিক্ষে দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পুণ্য হয়ে থাকে, সেটা যদি পুণ্যের কাজ হয়ে থাকে, তাহলে তারপরে তিনি বলছেন জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কবে। যে কথাটা আমি বললাম যে জীবন ধারণের, ন্যূনতম জীবন ধারণের জন্য মানুষের ন্যূনতম যে চাহিদা সেটার ব্যবস্থা তাকে করে দিতে হবে, তার সেখানে দাবি আছে সেটাতে, সে তা কারো কিন্তু মুখাপেক্ষী সেটার জন্য নয়, সে তার জন্য ভিক্ষা করবে না, তার সেটা দাবি, সেটা তার অধিকার, সে কারো মুখাপেক্ষী সেটার জন্য নয়, সেটা তার অধিকার মানুষকে দিতে হবে, সেই সমাজ ব্যবস্থা গড়তে হবে। মানিক বন্দ্যোপাধ্যায় এই আশা করছেন। তো এই কথাটাই এখানে বোঝানো হচ্ছে। তারপর বলছে রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, অর্থাৎ বাস্তব নিয়ম যেটা রূঢ় হতে পারে, যে নিয়মটা বাস্তব, যে তার অধিকার জন্মানো হতে হবে, কিন্তু সেটাকে আমরা অধিকার না জন্মে বাস্তবটাকে আমরা কি করেছি আধ্যাত্মিকতার সঙ্গে, ধর্মকর্মের সঙ্গে মিশিয়ে দিয়েছি। তিনি বলছেন এটা যদি করা হয় সেটা করা যেতে পারে, কিন্তু সেটা হয় অনিয়ম। তো এই কথা একটু এখানে তিনি বলেছেন নিখিলের মুখ দিয়ে, বা নিখিল বলেছে মৃত্যুঞ্জয়কে। যাকে আমরা আবার আরো গল্পের দিকে এগোচ্ছি, দরকার হলে আবার একটা ভিডিও পরপর লাইন আলোচনা করে দেবো। তো যাই হোক, মৃত্যুঞ্জয় এরকম খুব আনমনে হয়ে থাকলো, মৃত্যুঞ্জয় খুব মন খারাপ হলো, ও তো হাউতাস করলো যে আমি থাকতে লোক না খেয়ে মরবে, আমাকে কিছু করতে হবে, এই চিন্তা তার মনের মধ্যে দেখা দিল, আমাকে কিছু করতে হবে। তো আমাকে কিছু করতে হবে, তো সে কি করলো, যখন বেতন হলো সে নিখিলের কাছে এলো। তখন নিখিল করছিল কি, নিখিল 3 জায়গাতে প্রত্যেক মাসে টাকা পাঠায়, মানি অর্ডার পাঠায়। তো সে মাসে নিখিল ভাবছিল যে প্রত্যেক জায়গাতে 5 টাকা করে কম দিব কিনা, এরকম সে ভাবনা চিন্তা করছিল। এই মুহূর্তে মৃত্যুঞ্জয় ঢুকলো। এবার মৃত্যুঞ্জয় ঢুকে নিখিলকে সে 1 তাড়া নোট দিল, অর্থাৎ আমরা 1 বান্ডিল সে টাকা দিল, দিয়ে ওকে বললো যে এটা তুমি কোনো স্বেচ্ছাসেবী সংস্থাকে দিয়ে দাও। স্বেচ্ছাসেবী সংস্থা বলছে এনজিও, যারা মানুষের জন্য কাজ করে, এরকম সংস্থাকে তুমি দিয়ে দাও, যেন অনাহার ক্লিষ্ট মানুষকে রিলিফ করতে পারে, অনাহার ক্লিষ্ট মানুষের মধ্যে ত্রাণ বন্টন যেন হয়, তুমি দিয়ে দাও তাদেরকে। নিখিল সেটা গুনে দেখলো, তো পুরো মাসেরই টাকা আছে। তখন নিখিল তাকে জিজ্ঞেস করছে, এবার নিখিল গুনে যখন দেখলো তখন মৃত্যুঞ্জয়ের পুরো টাকাটাই। তো মৃত্যুঞ্জয়কে নিখিল বলছে তুমি এ কি করছো, তোমার তো পুরো বেতনের টাকাই, তোমার বাড়িতে 9 জন লোক, আর এই 9 জন লোকের তোমার যা তুমি বেতন পাও এতে তো প্রত্যেক মাসে চলে না, প্রত্যেক মাসে তোমাকে ধার করতে হয়, তার উপরে তুমি যদি পুরো বেতন দান করে দাও তাহলে তোমার চলবে কিসে। তখন মৃত্যুঞ্জয় বলছে নিখিলকে, ভাই আমি পারছি না, আর আমি ওই যে অনাহার ক্লিষ্ট মানুষের মৃত্যু দেখেছি, তারপর থেকে আমার ঘুম হয় না, আমি রাতে ঘুমাতে পারি না, আমি একবেলা খাওয়ার কমিয়ে দিয়েছি। বলছে আমি আর টুনুরমা হচ্ছে মৃত্যুঞ্জয়ের স্ত্রী, আমি আর টুনুরমা একবেলা করে কম খাচ্ছি, আর ওই খাবারটা মানুষকে বিলিয়ে দিচ্ছি। তখন নিখিল বলছে মৃত্যুঞ্জয়কে যে তুমি বিলিয়ে দিচ্ছ ঠিক আছে, কিন্তু এই একবেলা কম খেয়ে টুনুর মায়ের যা শরীর, সে তো 15-20 দিনের বেশি বাঁচবে না। তখন মৃত্যুঞ্জয় কিন্তু ঝাঁঝিয়ে উঠলো, যা হবে হবে। কেন যা হবে? মৃত্যুঞ্জয় বলতে চাইছে যে আমি একবেলা কম খেয়ে মানুষকে বিলাতে চাইছি, তো ওর শরীর খারাপ, তো ও খেলে পারে, কিন্তু আমি খাচ্ছি না বলে ও খাবে না, তো কি করব, ও খাচ্ছে না, তা যা হবে হোক। তখন নিখিল মৃত্যুঞ্জয়কে অনেক কিছু মনে ভাবলো যে অনেক কিছু বুঝাবে। কি বুঝাবে?
যে সে বলতে চাইলো, মনে মনে সে বলল যে সে বন্ধুকে বুঝিয়ে বলবে মৃত্যুঞ্জয়কে, দেখো মৃত্যুঞ্জয়, তুমি যে কাজটা করছো সেটা কিন্তু একজনের পরিবর্তে আরেকজনকে খাওয়ানো হচ্ছে, বাড়ির লোককে বাদ দিয়ে তুমি অন্যজনকে দিচ্ছ। তো এ না খেয়ে থাকছে, এ অনাহারে থাকছে, তো এ তোমার একটু আড়ালে মরলো না খেয়ে, তুমি ফুটপাথের সামনে যাকে দেখছো মরতে, সে তাকে বাঁচাতে গিয়ে তোমার বাড়ির মানুষ অর্থাৎ আড়ালে যে মরছে তাকে মরতে দেওয়া হয়ে গেল। এগুলো সে কিন্তু মনে মনে ভাবলো নিখিল, যে মৃত্যুঞ্জয়কে বলবে, কিন্তু সে মৃত্যুঞ্জয়কে সে কথা বলতে পারলো না। সে মৃত্যুঞ্জয়কে বলতে পারলো না, শুধু সে মৃত্যুঞ্জয়কে এই কথাটাই বলল যে ভুঁড়ি ভোজটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমি প্রচুর খেয়ে নিলাম, যেটুকু আমার বাঁচার জন্য খাওয়ার দরকার তার চেয়ে অনেক বেশি আয়েস করে আমি খেয়ে নিলাম, এটা হচ্ছে ভুঁড়ি ভোজ। তিনি বলছেন ভুঁড়ি ভোজটা অন্যায়, নিখিল বলছে কিন্তু না খেয়ে মরাটা উচিত নয়। মানে কি? যে বাঁচার জন্য যেটুকু খাওয়া দরকার সেটা খেতেই হবে, আমি ভুঁড়ি ভোজ না হয় করলাম না, এটা তাকে বলল। এবং নিখিল তার সাথে সাথে কথাও বলছে মৃত্যুঞ্জয়কে যে আমি আমার পেটের খাবার যেটুকু খেয়ে বেঁচে থাকতে হবে বা বাঁচার জন্য যেটুকু খাওয়া দরকার সেটুকু আমি যতদিন নিজে থেকে মানে জোগাড় করতে পারবো, দেশের সমস্ত মানুষ মরে গেলেও আমি সেটুকু খাবই, অর্থাৎ নিজে না খেয়ে অন্যকে দেব না। এখানে যুক্তি আছে, বলছে করে না খেয়ে দেব না, যে আমার যেটুকু দরকার আমি সেটা মানে বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেটা আমি জোগাড় করতে পারলেই খাবো, আমি কাউকে দেব না, কিন্তু আমি ভুঁড়ি ভোজটা করবো না, এমনি নষ্ট করবো না খাবার বা বেশি খাবো না। এ কথা যখন বললো তখন মৃত্যুঞ্জয় শুনে বলছে যে এটা স্বার্থপরতা, পাশবিকতা, এটা পাশবিকতা, এটা স্বার্থপরতা। তখন নিখিল আরো একটা কথা বলল, যেটা স্বার্থপরতা হতে পারে, কিন্তু যে মানুষগুলো আজকে না খেয়ে মরছে তারা যদি একটু স্বার্থপর থাকতো তাহলে তাদের আজকে এই অবস্থা হতো না। তাদের একটু অখাদ্য গ্রুয়েলের জন্য, অর্থাৎ গ্রুয়েল বলতে আমি আগে বলেছি ভাতের ফ্যান, অখাদ্য গ্রুয়েলের জন্য গ্রাম ছেড়ে শহরে এসে মানুষের দাঁড়ে দাঁড়ে কিন্তু ভাবতে হতো না, মানে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো না। অর্থাৎ এখানে তিনি বলতে চাইছেন, নিখিল বলতে চাইছেন বা নিখিলের মাধ্যমে লেখক বলতে চাইছেন যে মানুষ যদি একটু সজাগ হতো, একটু নিজের অধিকার সম্পর্কে সচেতন হতো, তাহলে হয়তো মানুষের এই অবস্থা আসতো না। ওখানে নিখিল আবার বলছে যে যদি তারা স্বার্থপর হতো আমার মতো, আমি যেটা যে নিজের খাবারটা জোগাড় করতে পারলে আমি খাবো, এইরকম যদি একটু তাদেরকে স্বার্থপর করে করে তোলা যেত, তাহলে তাদের হকের খাদ্য বা তাদের অধিকারের খাদ্য যেখানেই থাকুক, সে তোমার কি বলবো, অন্যটা বাংলায় না খেয়ে মানুষ মরতো না, যেখানে থাকুক সে তার পেটের খাবারটা সে 1000 মাইল দূরে থাকুক, আর 31টা তালা দেওয়া, একেবারে এই ভাষাটা ব্যবহার করা আছে, 31টা তালা দেওয়া কোনো গোডাউনে বন্ধ করে করা থাকুক, 31টা তালা দেওয়া গোডাউনে বন্ধ করে থাকুক, বা 1000 মাইল দূরে থাকুক কোনো খাবার, তারা কিন্তু সেই খাবারটা ছিনিয়ে নিয়ে আসতো। অর্থাৎ স্বার্থপর যদি হতো, নিজের অধিকার যদি বুঝার, এখানে লেখকের সাম্যতার বা অধিকার আদায়ের চিন্তা ভাবনা প্রকাশিত হয়েছে, যে বলতে চাই তারা যদি নিজের অধিকারটা বুঝতো, যদি স্বার্থপর হতো আমার মতো, অধিকার বুঝতো যদি, তাহলে তারা যে কোনো গোডাউনে বন্ধ থাকুক না কেন, 31টা তালা লাগানো থাকুক না কেন, একটু দুটো নয়, তবুও সেটা তারা কিন্তু নিয়ে আসতে পারতো, 1000 মাইল দূরে খাবার থাকলেও নিয়ে আসতে পারতো। অর্থাৎ আমি আগেই প্রেক্ষাপটে কিন্তু বলেছি যে এটা অনেকটা কৃত্রিম মনন্তর ছিল, যে যারা এপন্থী তোমার কি বললাম, যে যারা মজুদদার মজুদ করে রেখেছে খাবার, আর এই মজুদ করার ফলেই তো এখানে অভাবটা দেখা দিয়েছে। তাহলে এই মানুষগুলো একটু সজাগ হলে তাদেরকে মজুদ করতে দেবো না, কালোবাজারি করতে দেবো না, নিজের অধিকারটা যদি আদায় করতে পারতো তাহলে এই অবস্থা হতো না, এই কথাটাই বলতে চাইছে নিখিল।
তো এ কথা বলাতেই মৃত্যুঞ্জয় তাকে বলছে তুমি পাগল নিখিল, তুমি পাগল। তারপর আস্তে আস্তে মৃত্যুঞ্জয় কিন্তু ওই সাধারণ না খেতে পাওয়া অনাহার মানুষদের দেখে দেখে সে কিন্তু আস্তে আস্তে কেমন হতে লাগলো। তার যে স্বাভাবিক চিন্তা ভাবনা, সেই স্বাভাবিক চিন্তা ভাবনাগুলো অনেকাংশে অস্বাভাবিক হতে লাগলো। কেমন অস্বাভাবিক? সে ব্রেন শর্ট হয়ে কিন্তু পাগল হয়নি, এটা আবার ভাববে না। অস্বাভাবিক বলতে সে হতে চাইল কেমন, যে তাদের দুঃখে এমন ভাবে সে নিজেকে একাত্ম করে ফেললো যে সে তাদের ছাড়া থাকতে পারছে না। কাদের ছাড়া? অনাহার ক্লিষ্ট মানুষের ছাড়া। ফুটপাতে ফুটপাতে তারা সে ঘুরে বেড়াচ্ছে, যারা অনাহার ক্লিষ্ট মানুষ গ্রামগঞ্জ থেকে এসছে তাদের সঙ্গে সে কথা বলছে, গল্প করছে। কিন্তু এখানে লেখক একটা বাস্তব সত্য তুলে ধরেছেন যে যতজনের সঙ্গে কথা বললো সবার কিন্তু একই কথা, কারো মনে কিন্তু অনুশোচনা বোধ নেই যে আমার এটার জন্য এটা হয়ে গেল, অনুশোচনা কারোর মধ্যে নেই। প্রত্যেকের একটাই কথা, ভাগ্য, ভাগ্যর জন্য এটা হয়ে গেছে, আমাদের ভাগ্য। অর্থাৎ অনুশোচনা বোধ কারোর মধ্যে পাওয়া গেল, সবার একই বক্তব্য। আস্তে আস্তে সে কিন্তু ঘুরে বেড়াতে লাগলো, অফিস যাওয়াও বন্ধ করে দিল, অফিসও ঠিকঠাক যায় না। অফিসে নিখিল তার ছুটির অর্ডারটা করিয়ে নিয়েছে, বাড়িতেও ঠিকঠাক থাকে না, যেখানে সেখানে ঘুরে বেড়ায়। তো নিখিল কি করবে? বন্ধুর বাড়ি সে মাঝে মধ্যে আসে খোঁজ খবর নিতে। এদিকে টুনুর মা, মৃত্যুঞ্জয়ের স্ত্রী, অসুস্থ, সে বিছানায় পড়ে আছে। সে একদিন নিখিলকে বলল, সে শয্যাশায়ী, সে বিছানায় শুয়ে শুয়ে বাড়ির লোকগুলোকে বলে যে দেখো মৃত্যুঞ্জয় কোথায় গেল। বাড়ির লোকগুলো কেউ গিয়ে খুঁজে আনে, কোনো সময় আবার গিয়ে বাইরে থেকে ঘুরে চলে এলো, বলে হ্যাঁ ওই জায়গায় আছে, জায়গায় আছে, আসছে, এরকম ফাঁকি দেয় বাড়ির লোকগুলো। নিখিল যায়, নিখিল খোঁজ খবর নেয়। নিখিলকে মৃত্যুঞ্জয়ের স্ত্রী অনুরোধ করছে যে ঠাকুরপো আপনি কিন্তু একটু মৃত্যুঞ্জয়ের সাথে সাথে থাকুন, তাহলে একটু ভালো হয়, ও তো এরকম হয়ে গেছে। তখন নিখিল তাকে বলছে যে একটা শর্তে আমি থাকতে পারি, আগে আপনি খেয়ে দিয়ে ভালো করে সুস্থ হয়ে উঠুন তাহলে। তো এ বলছে মৃত্যুঞ্জয়ের স্ত্রী যে আমি সুস্থ হলে তো আমি ওর সঙ্গে ঘুরতে পারি। আবার কিন্তু মৃত্যুঞ্জয়ের স্ত্রীও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাছে গল্প শুনতে শুনতে এবং দু একদিন মৃত্যুঞ্জয়ের সঙ্গে ঘুরে বেরিয়েছে, সেও ওই অনাহারকৃষ্ট ফুটপাতে ফুটপাতে লঙ্গরখানায় মানে লঙ্গরখানা বলতে সরকারিভাবে যেখানে খাওয়ার ব্যবস্থা করা হয়, লঙ্গরখানায় বিনামূল্যে রান্না করা খাওয়া যেখানে ব্যবস্থা করা হয় সেটাকে বলে লঙ্গরখানা। লঙ্গরখানায় ঘুরে বেরিয়েছে। তো সেও অনেকটা মৃত্যুঞ্জয়ের মতো সহানুভূতিশীল হয়ে গেছে। তো যেই নিখিল বললো যে আপনি সেরে উঠুন তাহলে আমি ওর সঙ্গে ওকে দেখতে পারি, এই শর্তে আপনি একটু খাওয়া দাওয়া ঠিকঠাক করুন, শরীর দিকে যত্ন নিন। তখন সে বলছে আমি তো সেরে উঠলে আমি তার সাথে থাকতাম। তখন সেও কিন্তু, মৃত্যুঞ্জয়ের স্ত্রীও কিন্তু নিখিলকে বলছে ঠাকুরপো কিছুই কি করা যায় না এদের জন্য? এদের জন্য কিছুই করা যায় না? তো এই করে আস্তে আস্তে আমরা দেখছি যে নিখিল, মৃত্যুঞ্জয় একেবারে এই না খেতে পাওয়া মানুষের সাথে একাত্ম হয়ে গেছেন। তিনি তাদেরকে বাঁচাতে চেয়েছিলেন, রিলিফ দিয়ে কিন্তু তিনি তাদেরকে রিলিফ ওয়ার্ক করে নিজের বেতনের টাকা দান করে তিনি তাদেরকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে তিনি বাঁচাতে পারলেনই না। তো কি হলো? তিনি ঘুরে বেড়াচ্ছেন, তার যে সুন্দর সিল্কের জামাটা ছিল সেই জামাটা আর এখন দেখা যায় না তার শরীরে, শরীর খালি, গা খালি গায়ে তিনি ঘুরে বেড়ান। তার যে ধুতি ছিল সেই ধুতি আর পাওয়া যায় না, মানে পরনে যে ধুতি সেই ধুতির বদলে এখন ছেঁড়া নেংটির মতো তিনি পড়ে আছেন, ছেঁড়া একটা কি বলবো যে ন্যাকড়া, ছেঁড়া ন্যাকড়া তিনি পরে আছেন আর ঘুরে বেড়াচ্ছেন লঙ্গরখানায় ওই মানুষদের সাথে। এখন তিনিও ওই মানুষদের মতোই হয়ে গেছেন, হাতে একটা মগ নিয়ে নিয়েছেন। ওরা যেরকম বলে গায়ে থেকে এসছি খেতে দাও বাবা, এই মৃত্যুঞ্জয় কিন্তু লঙ্গরখানায় ফুটপাতে যাচ্ছে, ফুটপাতে ঘুরে বেড়াচ্ছে আর লঙ্গরখানায় যাচ্ছে আর মগ নিয়ে সেও খিচুড়ি চেয়ে বেড়াচ্ছে আর বলছে কি
গা থেকে এইছি, খেতে পাই না বাবা, আমায় খেতে দাও। অর্থাৎ এখান থেকে, এই বলে গল্পটা শেষ হচ্ছে, এখান থেকে আমরা বুঝতে পারছি কি, যে মৃত্যুঞ্জয়ের তো খাওয়ার ছিল, কিন্তু সে তাদের সাথে, অনাকৃষ্ট মানুষদের সাথে তার যে সহানুভূতিশীল মন একাত্ম হয়ে পড়েছে, আর সেই একাত্মতা থেকেই তিনি কিন্তু তাদের পর্যায়ে নেমে এসছেন। তিনি চেয়েছিলেন তাদেরকে বাঁচাতে, কিন্তু না যিনি বাঁচাতে চেয়েছিলেন তিনি বাঁচলেন, না যাদেরকে বাঁচাতে চেয়েছিল তারা বাঁচল। তো এই ব্যঞ্জনা থেকেই আমি গল্পটা আলোচনা করলাম, এই ব্যঞ্জনা থেকে নামটা ধরো করা হয়েছে কে বাঁচাই কে বাঁচে। তো না বাঁচানো গেল, না যাদেরকে, না নিজে বাঁচলো, যাদেরকে বাঁচাতে চেয়েছিল তাদের বাঁচানো গেল না, কে বাঁচাই কে বাঁচলো। তো এই হচ্ছে ছোট গল্পরে আমি যতটাই শর্ট করার চেষ্টা করলাম, কিন্তু এর থেকে আর শর্ট করা যায় না। একটু ভিডিওটা বড় হয়ে গেল, ঠিক আছে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে, ভালো লাগলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে, আর সাবস্ক্রাইবটা করো আমার একটু, তাহলে আরো ভালো লাগবে ভিডিও করতে। আর তার সাথে একটা কথা থাকছে, এটা থেকে যদি বলে হয় যে আরেকটু আমাদের খোরাক আছে, আরেকটু বুঝতাম, তাহলে তোমরা কমেন্ট করো কমেন্ট বক্সে, যে কি বলবো, যে তোমার এর লাইন বাই লাইন টেক্সটের আলোচনার দরকার আছে কিনা। যদি থাকে তাহলে আমি আর একটা ভিডিও করবো, একটাতে হয়তো হবে না, দুটো করতে হবে লাইন বাই লাইনের জন্য, না তো ভিডিও 2 ঘন্টার হয়ে যাবে। ধন্যবাদ, সকলে ভালো থাকো, এই লকডাউন মেনে চলো, বাড়িতে থাকো, সুস্থ থাকো, পড়াশোনাটা চালিয়ে যাও। ধন্যবাদ।